বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি রিফর্ম 24 চ্যানেলে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আমাদের এক্সিস্টিং সংবিধানে কি কি ধরনের মৌলিক সমস্যা এবং অসঙ্গতিগুলো আছে সেটা নিয়ে। আজকে আলোচনা করতে চাই যে তাহলে অন্যান্য দেশে কোন কোন ধরনের সংবিধান, স্পেশালি যে দেশগুলো গণতন্ত্র চর্চা হয় সেই সমস্ত দেশগুলোতে কি ধরনের সংবিধান আছে যেটাতে আহ, আমাদের দেশের যে অনুকরণীয় সংবিধান হতে পারে তার কাছাকাছি যায়। ইন আদার ওয়ার্ডস, কোন ধরনের সংবিধানগুলো আসলে রচিত হয়েছে জনগণের প্রোটেকশনের জন্য বা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আহ, প্রাধান্য দিয়ে। তো সেটাতে যাওয়ার আগে একটা কথা মনে পড়ে গেল যে ইফ ইউ ওয়ান্ট নো দ্য ক্যারেক্টার অফ এ ম্যান, গিভ হিম পাওয়ার। বাংলা একটা প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, লঙ্কায় গিয়ে কেউ রাম হয় না। ইন আদার ওয়ার্ডস, ভালো একজন নেতার পেছনে আমরা ছুটব, কেউ একজন আম, আম, কোনো একটা অলৌকিকভাবে এসে যাবেন, গিয়ে অনেক দিন ভালো থাকবেন, থেকে দেশ চালাবেন, এইটা আশা না করে আমাদের উচিত একটা রুল অফ লতে যাওয়া, অর্থাৎ এমন একটা কনস্টিটিউশন করা যাতে আমাদের একজন ব্যক্তি বা নেতা সততা বা ভালোত্বের উপরে নির্ভর না করতে হয়। সিস্টেমের মধ্যে আপনার সেই চেকস অ্যান্ড ব্যালেন্সটা যেন থাকে, যেটাকে অনেক সময় বলে যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এমন একটা কনস্টিটিউশন যেখানে পাওয়ার কখনো কনসেন্ট্রেটেড হবে না, অ্যাবসলিউট হবে না। দের উইল বি এনাফ ডিফারেন্ট ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট থাকবে, যার মধ্যে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে, পাওয়ারগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, শেয়ার করে দেওয়া হবে, এবং অ্যাট দ্য সেম টাইম ওভারঅল যেন কনস্টিটিউশনের মধ্যে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। ধরেই নেওয়া হবে যে যাকে এত বড় ক্ষমতা দেওয়া হবে, স্পেশালি দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা অন্য ব্রাঞ্চগুলো, তাহলে তারা যেন অ্যাবসলিউট পাওয়ারে পরিণত না হয়। তা আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন ব্রিটেনে, ইউকেতে কোনো লিখিত কনস্টিটিউশন নাই, সে মনার্কি, কনস্টিটিউশনাল মনার্কি। সো ওই জন্য ওই ডিসকাশনে যাব না। তারপরেও ওই ওইখানকার যে পার্লামেন্ট বা পার্লামেন্ট বলবো না, সরকার ব্যবস্থার মধ্যে তিনটা মৌলিক জিনিস কিন্তু নিশ্চিত করা হয়েছে। এক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, দুই নম্বর হচ্ছে সেপারেশন অফ পাওয়ার বিটুইন দ্য থ্রি ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট। তিনটা ব্রাঞ্চ কি কি? জুডিশিয়ারি, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ। এই তিনটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু একটা চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড চেকস অ্যান্ড ব্যালেন্স। কেউ যা ইচ্ছে তাই করে ফেলতে পারবে না, একজন আরেকজনকে চেকমেট যেন করতে পারে সে ব্যবস্থা আছে। আর তিন নাম্বার হচ্ছে যে আপনার এখানে ওই রকম করে যে কেউ রাতারাতি কোনো কিছু চেঞ্জ করে ফেলবে এরকম একটা সম্ভাবনাও নাই। সেটা চেকস অ্যান্ড ব্যালেন্স রাখার জন্য আপনার পার্লামেন্টের দুইটা স্তর তৈরি করা আছে, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, এইসব ব্যাপারগুলো আছে যাতে চট করে রাতারাতি কোনো কিছু পরিবর্তন না হয়। যে দ্য ফান্ডামেন্টালটা ইজ ইম্পর্টেন্ট। যদিও ওখানে কোনো লিখিত কনস্টিটিউশন নাই, কিন্তু একটা গণতান্ত্রিক দেশ যেভাবে চলে তার ফান্ডামেন্টাল তিনটা জিনিস, যে তিনটা ব্রাঞ্চ অ্যান্ড সেপারেশন অফ পাওয়ার এবং চেকস অ্যান্ড ব্যালেন্স বিটুইন দ্য পাওয়ার্স। আর সেই সাথে হচ্ছে যে আহ, গণতন্ত্রের যে ফান্ডামেন্টাল, মানুষের যেন বাক স্বাধীনতা এবং মৌলিক যে সমস্ত স্বাধীনতা ওগুলোকে নিশ্চিত করা। কিন্তু যেহেতু ওখানে কোনো রিটেন কনস্টিটিউশন নাই, ওই জন্য ওইটাকে রেফারেন্স না ধরে আমরা আরো দুই তিনটে জিনিস দেখি। যেমন আরেকটা জিনিস হচ্ছে যে আহ, ইংল্যান্ডের গণতন্ত্রটা আসলে কোনো একটা বিপ্লবের ফসল না। এটা একটা অর্গানিক ইভলিউশন আমি বলবো, কারণ এটা রাজতন্ত্র আগেও ছিল, সেই রাজতন্ত্রের ধারাবাহিকতায় পরবর্তীতে রাজতন্ত্রকে নামমাত্র রেখে আপনার পার্লামেন্টেরিয়ান সিস্টেমে আসছে। সো এটা আসলে একটা ভালো রেফারেন্স হবে না। কিন্তু আমরা যদি আরো কয়েকটা রেফারেন্স দেখি, যেমন ফ্রেঞ্চ কনস্টিটিউশন অথবা ইউএস এর কনস্টিটিউশন, আমেরিকান কনস্টিটিউশন, জাপানের কনস্টিটিউশন বা জার্মান কনস্টিটিউশন, ভিয়েতনামের কনস্টিটিউশন, এরকম, প্লাস ইন্ডিয়ার কনস্টিটিউশন,
এরকম কয়েকটা রেফারেন্স যদি আমরা দেখি, তাহলে একটা একটা করে যদি আমি যাই, প্রথমে আসি ফ্রেঞ্চ রেভলিউশন যখন হয়েছিল, যার ফলশ্রুতিতে আলটিমেটলি ফ্রেঞ্চ কনস্টিটিউশনটা ডেভেলপ করেছে, সেটা কিন্তু ছিল একটা রাজতন্ত্রের বিরুদ্ধে রাজতন্ত্রকে উচ্ছেদ করার একটা আন্দোলন। রাজতন্ত্র উচ্ছেদ করে সেখানে গণতন্ত্র বা একটা প্রজাতন্ত্র স্টাবলিশড হয়েছে, এবং তখন একটা কনস্টিটিউশন তৈরি হয়েছে। সো এই বিপ্লবটা কিন্তু ছিল স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি না, এটা ছিল একটা সিস্টেম, রাজতন্ত্র, তার বিরুদ্ধে। হ্যাঁ, ওই রাজতন্ত্রের কিছু কিছু আম, কার্যকলাপ স্বৈরতন্ত্রের মতোই ছিল, তারপরেও স্টিল ওটা একটা রাজতন্ত্র, একটা সিস্টেম, তাকে চ্যালেঞ্জ করে করা হয়েছিল, এবং তার জন্য একটা কনস্টিটিউশন এসেছিল। সেম থিং আপনি যদি ইন্ডিয়াকে দেখি, ইন্ডিয়ার কনস্টিটিউশনটা যখন তৈরি হয়, তখন ইন্ডিয়া কিন্তু আসলে ওই রকম বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পায়নি। গণতন্ত্র অনেকটা দিয়ে দেওয়া হয়েছিল পোস্ট 1945 যুদ্ধোত্তরকালে, যখন ব্রিটিশরা আর চালাতে পারছে না, দে ওয়ান্টেড টু রিট্রিট, তখন অনেকটা অনেকটা বললে স্বাধীনতা দিয়ে দেওয়ার মতো একটা ব্যবস্থা। তো সেই সিচুয়েশনে যে কনস্টিটিউশনটা হয়েছিল, ওটাও পোস্ট রেভলিউশন কনস্টিটিউশন না। এবার যদি আমরা জাপান বা জার্মানির এক্সিস্টিং কনস্টিটিউশনটা দেখি, এগুলো অনেকটা চাপিয়ে দেওয়া কনস্টিটিউশন, বিকজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর মিত্রশক্তিরা অনেকটা কিছুটা চাপিয়ে দিয়ে এই ধরনের কনস্টিটিউশন তাদেরকে উপহার দিয়েছে, যেটা আহ, যেটা আমাদের জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট না। কিন্তু আমরা যদি আমেরিকার কনস্টিটিউশনটা দেখি, তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমেরিকা যখন স্বাধীন হয়, যুক্তরাষ্ট্র যখন স্বাধীন হয়, তারা কিন্তু কলোনিয়াল পাওয়ার ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধ করে, তাদের নির্মমতা এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এবং দেশ স্বাধীন করার পর 1794 1796 এই সময়কালীনে দেশ স্বাধীন করার পর প্রশ্নটা আসলো যে একটা সংবিধান লাগবে, যে সংবিধানটা এমনভাবে তৈরি করতে হবে যেটা জনগণের পক্ষে, বিপ্লবের যে আহ, আহ, মূল ধারা বা মূল চেতনা সেটাকে সমুন্নত রেখে এমন একটা কনস্টিটিউশন তৈরি করা, যেটা জনগণের পক্ষে হবে, এবং সেটা যেন পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদেরকে অ্যাবসলিউট পাওয়ার কোনোভাবেই দেওয়া যাবে না। তাদের পাওয়ারটাকে নানানভাবে, আমি বলবো না যে খর্ব করা হয়েছে, বা নানানভাবে লিমিটেশনের মধ্যে রাখা হয়। কারণ ধরেই নেওয়া হয়েছিল যাদেরকে এই ক্ষমতা দেওয়া হবে, তারা সামনে আবার ওই ব্রিটিশ যারা শাসক গোষ্ঠী ছিল তাদের মতোই আবার একটা সিচুয়েশন তৈরি না হয়, তাদের মতো আবার একটা শাসক গোষ্ঠীতে পরিণত না হয়। এটার জন্যই কিন্তু বিপ্লবোত্তর যে কনস্টিটিউশনটা আমরা আমেরিকাতে পেয়েছি, এটা কিন্তু খুবই সঙ্গত কারণেই এখন আমাদের এই বাংলাদেশে বিপ্লবের পর যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এবং গত 15 বছরের যে নিষ্পেষণ, অত্যাচার এবং স্বৈরতন্ত্রের যে অত্যাচারের থেকে মানুষ যে মুক্তি চাচ্ছেন, এবং ভবিষ্যতে এরকম স্বৈরতন্ত্র আবার না ফিরে আসুক, সেই আশা আকাঙ্ক্ষা সবার মনে, এইটার সাথে আসলে আহ, যুক্তরাষ্ট্রের যখন বিপ্লব উত্তর যে দেশ আমরা পাই, যে কনস্টিটিউশনটা পাই, তার সাথে অনেক মিল আছে। এবং যদি এইটাকে আমরা কিছুটা হলেও ধারণ করতে পারি, তাহলে এটাতে কয়েকটা জিনিস হবে। প্রথম হচ্ছে যে এই কনস্টিটিউশনটা সেন্ট্রাল পাওয়ারকে অনেক লিমিটের মধ্যে, অনেক চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রেখেছে। দ্বিতীয়ত, এইটা জনগণের পক্ষের কনস্টিটিউশন, অর্থাৎ জনগণের যে মৌলিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ, তার বাক স্বাধীনতাকে নিশ্চিত করা, তার ব্যক্তি স্বাধীনতাকে নিশ্চিত করা, এবং তাকে এম্পাওয়ার করা, প্রকৃত অর্থে তাকে এম্পাওয়ার করা, এবং রাষ্ট্রকে জনগণের উপরে কর্তৃত্ব করতে না দেওয়া, এবং পরিষ্কারভাবে উল্লেখ করা যে কোন কোন কাজ রাষ্ট্র আইন প্রণয়ন করে জনগণের অধিকার খর্ব করতে পারবে না। ক্লিয়ারলি বলা আছে, ওখানে বলা আছে একজন ব্যক্তি তার অস্ত্র ধারণ করতে পারবে, অস্ত্র রাখতে পারবে, রাষ্ট্র কোনো আইন করে তার সেই অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না। হ্যাঁ, এটা গান রাইটস যারা পছন্দ করেন তারা এটাকে খুব পছন্দ করবেন, যারা করেন না তারা করবেন না, কিন্তু গান রাইটসটা ইম্পর্টেন্ট না, কিন্তু যে রাইটসটার কথা বলা হয়েছে সেটা যে রাষ্ট্র তার খর্ব করতে পারবে না, এই কথাটা বলা আছে। একইভাবে বাক স্বাধীনতা, প্রত্যেকটা ব্যক্তির ফ্রিডম অফ স্পিচ আছে, যেটা রাষ্ট্র কোনো আইন করে খর্ব করতে পারবে না। এরকম এক্সাম্পল বলছি, এরকম অনেক ধরনের
গার্ড রেইল বা প্রোটেকশন আছে, যেটা ইন্ডিভিজুয়াল একটা ব্যক্তির স্বাধীনতাকে নিশ্চিত করে কনস্টিটিউশনালি। তা আমরা যখন সামনে আগাচ্ছি, আমরা যখন একটা ঐতিহাসিক মুহূর্ত পেয়েছি, যেখানে আমরা একটা নতুন করে কনস্টিটিউশন তৈরি করা ভাবার সুযোগ পাচ্ছি, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এই যে এক্সিস্টিং কনস্টিটিউশনগুলো আছে, তার মধ্যে কোনটা আমাদের এই আ ইচ্ছাকে প্রতিফলন করতে পারবে এবং কোনটা আমাদের এই সিচুয়েশনের সাথে যায়। কোন আ সংবিধানটা বিপ্লবোত্তর এবং মানুষের অধিকার কে নিশ্চিত করার জন্য সেই কনস্টিটিউশনটা তৈরি করা হয়েছে এবং যেটা আমি আগে বলেছিলাম, যেটা রাষ্ট্রের দিকে না গিয়ে জনগণের দিকে, জনগণের পক্ষের কনস্টিটিউশন। এটা যদি আমরা দেখি, তাহলে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের যে কনস্টিটিউশনটা আছে, এটা একটা স্টার্টিং রেফারেন্স পয়েন্ট হতে পারে। যেখানে একটা রাষ্ট্রের ৩ টা মূল ব্রাঞ্চ, লেজিসলেটিভ, আম আপনার জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ করা আছে এবং রুল অফ ল কে নিশ্চিত করা আছে। অর্থাৎ কে রুল করবে? ল রুল করবে। তাহলে জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করা আছে। জুডিশিয়ারিতে চিফ জাস্টিসরা আজীবনের জন্য হয়, সেটা বিতর্ক থাকতে পারে। কিন্তু তাদেরকে সবকিছুর বাইরে রাখা আছে এবং এই জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট থাকাতে বাকি যে ২ টা ব্রাঞ্চ, অর্থাৎ লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, এদের মধ্যে কমপ্লিট সেপারেশন এর ব্যবস্থা করা আছে, চেকস অ্যান্ড ব্যালেন্স করা আছে এবং এরকম একটা সিস্টেম যদি আমরা যাই, তাহলে তার জন্য যে কনস্টিটিউশন, সেরকম একটা কনস্টিটিউশনের জন্য আমরা কিন্তু সামনে কাজ শুরু করতে পারি। সো বন্ধুরা, আজকে আমরা এই পর্যায়ে রাখবো। পরবর্তীতে আমরা এই ধরনের একটা কনস্টিটিউশন আসলে কি করে বা কি ডুজ অ্যান্ড ডোন্টস আছে, তার একটা সামারি নিয়ে আমরা ডিসকাস করব। ধন্যবাদ সবাইকে আজকে আমার সাথে থাকার জন্য।